চলুন আজ এমন এক গল্পের গভীরে যাই যেখানে এক কর্পোরেট দৈত্যের মুখোমুখি হয়েছিল এক ছোট কিন্তু লড়াকু কোম্পানি। এটা এমন এক কাহিনী যা আমাদের দেখায় যে কিভাবে মাত্র একটা ভুল সিদ্ধান্ত গোটা ইন্ডাস্ট্রির ইতিহাসটাই বদলে দিতে পারে। একবার ভাবুন তো, একটা ছোটখাটো স্টার্টআপ নিজেদেরকে $50 মিলিয়ন কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছে, আর তার উত্তরে সেই কোম্পানির সিইও হাসি চাপার চেষ্টা করছেন। এমন একটা হাসি যা পরে $বিলিয়ন আফসোসে পরিণত হয়েছিল। জায়গাটা ছিল টেক্সাসের ডালাস শহর, আর সালটা ছিল 2000। ব্যবসার ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করা সাক্ষী হয়ে আছে এই দিনটা। একদিকে ছিল ব্লকবাস্টার, $6 বিলিয়ন এক বিশাল সাম্রাজ্য, আর অন্যদিকে ছিল নেটফ্লিক্স, একটা ছোট কোম্পানি যারা তখন নিজেদের টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছিল। দুজনের মধ্যে পার্থক্যটা ছিল মানে আকাশ আর পাতালের মতো। আচ্ছা, ব্লকবাস্টার ঠিক কতটা প্রভাবশালী ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2004 সালে, মানে তাদের সেরা সময়ে, ব্লকবাস্টারের স্টোরের সংখ্যা ছিল 9,000-এরও বেশি। এটা তখন আর শুধু একটা কোম্পানি ছিল না, রীতিমতো একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তাদের সাফল্যের ফর্মুলাটা কিন্তু খুব সহজ ছিল: প্রচুর সিনেমার কালেকশন, বাড়ির কাছে স্টোর, আর ওই যে ফ্যামিলি মুভি নাইটের একটা দারুণ আমেজ। এসব মিলিয়েই তারা লক্ষ লক্ষ মানুষের সাপ্তাহিক বিনোদনের একটা অংশ হয়ে উঠেছিল। আর সেই জিনিসটা ছিল লেট ফি বা দেরিতে ডিভিডি ফেরত দেওয়ার ফাইন। ভাবা যায়, শুধু 2000 সালেই এই লেট ফি থেকে তাদের আয় হয়েছিল $800 মিলিয়ন। কিন্তু এর জন্য গ্রাহকদের মনেও কিন্তু একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছিল। আর ঠিক গ্রাহকদের এই সমস্যাটা থেকেই জন্ম নিল একটা একেবারে নতুন আইডিয়া। 1997 সালে রিড হেস্টিংস আর মার্ক র্যান্ডলফ সম্পূর্ণ অন্য একটা মডেল নিয়ে শুরু করলেন নেটফ্লিক্স। তারা ফিজিক্যাল স্টোরের কোনো ঝামেলাই রাখল না, আর সবচেয়ে বড় কথা, ওই ভয়ঙ্কর লেট ফিয়ের সিস্টেমটাই তুলে দিল। গ্রাহকরা একটা নির্দিষ্ট মাসিক টাকার বিনিময়ে যত খুশি ডিভিডি সরাসরি মেইলের মাধ্যমে বাড়িতে পেয়ে যেত। অনেকেই মনে করেন যে শুধু স্ট্রিমিং আসার ফলেই ব্লকবাস্টার শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে এই ধারণাটা পুরোপুরি ঠিক না। আসল ধাক্কাটা এসেছিল তারও অনেক আগে। এই বিষয়টাকে বলা হয় ডিসরাপটিভ ইনোভেশন। এই থিওরিটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে যে এরপর ঠিক কী ঘটেছিল। মানে যখন একটা ছোট কোম্পানি কম রিসোর্স নিয়েও বড় কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ করে, প্রায় এমন গ্রাহকদের টার্গেট করে যাদের বড়রা পাত্তা দেয় না। ব্লকবাস্টার যখন তাদের বিশাল বিশাল স্টোর আর ইনভেন্টরি সামলাতে ব্যস্ত, নেটফ্লিক্স তখন পুরো মনোযোগ দিচ্ছিল ডেটার উপর। তারা তাদের সিনেম্যাচ অ্যালগোরিদম ব্যবহার করে প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা আলাদা সিনেমার সুপারিশ তৈরি করত। আর এভাবেই নেটফ্লিক্স তাদের সবচেয়ে বড় দুর্বলতাকে, মানে কোনো ফিজিক্যাল স্টোর না থাকাকে, তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করে ফেলেছিল। তারা আসলে একটা মুভি সার্ভিসের আড়ালে একটা পার্সোনালাইজেশন কোম্পানিতে পরিণত হচ্ছিল। চলুন এবার গল্পের একটা দারুণ মোড়ে যাওয়া যাক, যেখানে ওই দৈত্যটা প্রায় ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু ব্লকবাস্টারের কাছে কি জেতার শেষ কোনো সুযোগ ছিল? হ্যাঁ, ছিল। 2004 সালে তারা নেটফ্লিক্সের সাথে পাল্লা দিতে ব্লকবাস্টার টোটাল অ্যাক্সেস নামে একটা সার্ভিস চালু করে। এটা ছিল একটা হাইব্রিড মডেল, যেখানে মেলে ডিভিডি তো পাওয়া যেতই, সাথে স্টোরে গিয়েও বিনামূল্যে ডিভিডি এক্সচেঞ্জ করা যেত। আর সত্যি বলতে এই প্ল্যানটা দারুণ কাজ করছিল। নেটফ্লিক্স রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সমস্যাটা হলো বোর্ডের ভেতরে। একজন প্রভাবশালী বিনিয়োগকারী, কার্ল আইকন, সিইও জন অ্যান্টিওকোর এই বিপুল খরচের পরিকল্পনার সাথে একমত ছিলেন না। আর এই দ্বন্দ্বের কারণেই অ্যান্টিওকোকে কোম্পানি ছাড়তে হয় এবং ব্লকবাস্টারের ওই সফল কৌশলটাও বন্ধ করে দেয়া হয়। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ব্লকবাস্টারের বড় বড় কর্মকর্তারাই বুঝে গিয়েছিলেন যে কোম্পানির ভবিষ্যৎ ভালো না। তারা নিজেদের শেয়ার বিক্রি করে দিয়ে নেটফ্লিক্সের শেয়ার কেনা শুরু করেছিলেন। এই অভ্যন্তরীণ কোন্দল আর ভুল সিদ্ধান্তের ফল পেতে খুব বেশি দেরি হয়নি। ব্লকবাস্টার, যার আয় একসময় প্রায় $6 বিলিয়ন পৌঁছেছিল, 2010 সালে নিজেদের দেউলিয়া ঘোষণা করে। আর অন্যদিকে নেটফ্লিক্সের আয় বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলে। এই গল্পটা আসলে আমাদের অনেক কিছু শেখায়, যেমন আত্মতুষ্টির বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে, বা সময়ের সাথে না বদলালে কি হয়।
গ্রাহকদের অভিজ্ঞতাকে গুরুত্ব না দিয়ে ছোটখাটো লাভকে প্রাধান্য দেওয়ার পরিণতি কতটা খারাপ হতে পারে এটা তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। আজ গোটা পৃথিবীতে মাত্র একটাই ব্লকবাস্টার স্টোর টিকে আছে, ওরেগনের বেন্ড শহরে। এটা এখন একটা জীবন্ত জাদুঘরের মতো, যা একসময়ের এক বিশাল সাম্রাজ্যের পতনের কথা মনে করিয়ে দেয়। আর এই গল্পটা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। আজকের দিনের কোনো বড় ব্লকবাস্টার তাদের ভবিষ্যতের নেটফ্লিক্সকে হয়তো এভাবেই উপেক্ষা করছে? আজকের বড় বড় কোম্পানি আর আগামী দিনের হেক্সিনকারীদের নিয়ে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।